এই জলাধার, ওইদিকে বোটিং হচ্ছে। এরপর আমরা চলে যাচ্ছি এবার লক গেটের দিকে। পাঞ্চের জামটা ঠিক ওই রকম নয়, এখানে এখনো সেই পুরানো আমলের ডিঙি যে নৌকাগুলো হয় সেই ডিঙি নৌকাই চোখে পড়ছে। এই জায়গাটা কিন্তু যে কোনো মুহূর্তে ধস নামতে পারে, কিন্তু যে কোনো মুহূর্তে নিচে চলে যেতে পারে, এই জায়গাটা এমন। গুড মর্নিং বন্ধুরা, আজ 27শে ডিসেম্বর 2024, শুক্রবার। ঘড়ির কাঁটা বলছে সময় এখন সকাল 6টা, আর খানিকক্ষণের মধ্যেই আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে যাব। তো চলুন বন্ধুরা, কালকে আপনাদেরকে এই স্টেশনের বাইরেটা ঘুরিয়ে দেখাতে পারিনি, তো আজকে আপনাদেরকে স্টেশনের বাইরে প্রয়োজনীয় যে এটিএম আছে সেই এটিএমের অবস্থান এবং এর চারপাশে কি খাবার দাবারের দোকান আছে সেগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। স্টেশনের বাইরে ঠিক এটিএম, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর SBI এর এটিএম। এই হচ্ছে ধানবাদ স্টেশনের ঠিক বাইরেটা। এর আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমরা পূর্ব এক্সপ্রেস করে এই ধানবাদে এসেছিলাম এবং ধানবাদের রিটায়ারিং রুম সহ আপনাদেরকে দেখিয়েছিলাম তোপচাচি লেক এবং ভাটিন্ডা ফলস। যারা ধানবাদ সিরিজের প্রথম পর্ব দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখানে অটোর পার্কিং করা আছে, এখান থেকে SUVও আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে রাজুদার অটো। পেছনে আপাতত এই সমস্ত লাগেজ রাখা হয়েছে। আমাদের সন্ধ্যে 6টার সময় আবার ট্রেন আছে। স্টেশনের বাইরেটাই এরকম, সমস্ত বোর্ডে লেখা আছে প্রাইভেট কার পার্কিং, ট্যাক্সি পার্কিং। এই স্টেশন থেকে বাইরে বেরোলেই বাঁ দিকে চোখে পড়বে বেশ কিছু খাবারের হোটেল এবং ডান দিকে চোখে পড়বে বেশ কিছু মিষ্টির দোকান সহ আরও নানান জিনিসপত্রের দোকান। তো এইখান থেকেই গতকাল রাত্রিবেলা রসমালাই কিনে নিয়ে গেছিলাম। তো ঠাকুরের তো দর্শন হয়েই গেল। তো চলুন বন্ধুরা, যার সঙ্গে আমরা এই ধানবাদ ট্যুরটা করেছিলাম সেই সারথীর সঙ্গে এবার একটু আলাপটা করিয়ে দিই। রাজুদা ইনি আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছেন। আজকে আমরা আপাতত যাবো মাইথন মাঠ, তারপর পাঞ্চেত মাঠ, তারপর একে একে বিরসা মুন্ডা পার্ক। এগুলো আপনাদেরকে দেখায় থাকবো। যদি আপনারা আসেন এখানে ধানবাদ ঘুরতে তো অতি অবশ্যই এই দাদার ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা অতি অবশ্যই কিন্তু এই দাদার সঙ্গে যোগাযোগ করবেন। দাদা কিন্তু খুব নিজের মতন করে বাংলাও জানে, খুব সুন্দর করে আপনাদেরকে ঘুরিয়ে দেবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে দেখলাম প্রায় 7 টাকা সস্তা এখানকার পেট্রোল 97 টাকা 77 পয়সা লিটার। IIT ধানবাদ। এই IIT ধানবাদ প্রায় 220 একর জায়গা নিয়ে ছড়িয়ে রয়েছে। এখানের মুখ্য বিষয় খনি এবং খনিজ সম্পদ বিজ্ঞান নিয়ে হলেও এখানে কিন্তু পরবর্তীকালে আরও নানান বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। রুটি রুজির সন্ধানে মানুষকে কত কিছুই না করতে হয়। পরিবারের মুখে একটু হাসি ফোটাবার লক্ষ্যে কত মানুষ সারা দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে ছুটে চলেছে, তারা কিন্তু তাদের লক্ষ্যে অবিচল। এখানে অটোয় করে যেতে যেতে চোখে পড়ল এইরকম বেশ কিছু ভদ্রলোককে, যারা বাইকে করে প্রায় 18 থেকে 20 খানা কয়লার বস্তা নিয়ে ছুটে চলেছে মাইলের পর মাইল। তাদের গন্তব্য জানা না থাকলেও তাদের উদ্দেশ্য কিন্তু একটাই, ফ্যামিলির মুখে একটু হাসি ফোটানো। ধানবাদ স্টেশন থেকে মাইথন ড্যামের দূরত্ব প্রায় 42 কিলোমিটারের কাছাকাছি। আমাদের সময় লাগলো প্রায় ঘন্টাখানেক। এর আগের দিন আমরা দেখেছিলাম এই ধানবাদ স্টেশন থেকে যে তোপচাচি লেক গিয়েছিলাম সেখানেও প্রায় ঘন্টাখানেকের ডিস্টেন্স কভার করার পরে আমরা সেই তোপচাচি লেকে গিয়ে পৌঁছেছিলাম। যখন বন্ধুরা এই ধানবাদ ঘুরতে আসবেন তখন কিন্তু হাতে বেশ খানিকটা সময় নিয়ে তারপরেই কিন্তু আপনারা এখান থেকে বেরোবেন, নয়তো কিন্তু সমস্ত জায়গা কভার করা কখনোই সম্ভব হবে না।
তো এইখানে ছোলা বাটুরে খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এখানে আসলে আপনারা যদি সকালবেলার দিক করে আসেন তো এইখান থেকে কিন্তু আপনারা অনায়াসেই ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আবার মাইথন ড্যামের কাছে যেতে পারেন। আমরা ফার্স্টে যাবো এখান থেকে কল্যাণেশ্বরী মন্দির, তারপর আমরা মাইথন ড্যাম দেখতে যাব। কেমন লাগছে মা? যথেষ্ট গরম গরম, যথেষ্ট গরম গরম স্বাদ আছে। ওইদিকে ছোলে ভাটুরে আর এইদিকে ডাল পুরি। বরাকর নদীর ওপর গঠন করা হয়েছে ঝাড়খণ্ডের এই সুউচ্চ বাঁধটিকে। এর দৈর্ঘ্য প্রায় 15,700 ফুট এবং এর উচ্চতা প্রায় 50 মিটারের কাছাকাছি। আমরা চলে এসেছি কল্যাণেশ্বরী মন্দিরের কাছাকাছি। এইখান থেকে আমরা ডালা কিনে এবার পুজো দিতে যাব। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক কল্যাণেশ্বরী মন্দিরে। এই কল্যাণেশ্বরী মন্দির পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে কল্যাণেশ্বরী বলে যে জায়গা আছে এইখানেই ঠিক এই মন্দিরটা অবস্থান করছে। এই মন্দিরটা শোনা যায় প্রায় 500 বছরের পুরনো। এই কল্যাণেশ্বরী মন্দির নির্মাণ করেছিলেন শ্রী গুরুদিন প্রসাদ পাল। এই কল্যাণেশ্বরী মন্দির নিয়ে নানান কাহিনী আবর্তিত হয়ে আছে, যার মধ্যে অন্যতম শোনা যায় এখানে পার্বতীর শরীরের বেশ কিছু অংশ পড়েছিল। এছাড়াও শোনা যায় যে এই মন্দিরটি একটা ঘন জঙ্গলের মধ্যে ছিল এবং তখনকার সময়ে এইখানে ডাকাতদের আবাসস্থল ছিল এই মন্দিরটা, এবং শোনা যায় তারা নাকি এইখানে নরবলিও দিয়েছিল। কি সুন্দর জায়গাটা দেখ। তো এই কল্যাণেশ্বরী মন্দিরের ঠিক ডান দিকেই এই জায়গাটা দেখতে পেলাম। খুব সুন্দর লাগছে এই জায়গাটা, খুব ঠান্ডা পরিবেশটা। এরপর আমরা চলে যাবো মাইথন ড্যামের উদ্দেশ্যে। সেখানে গিয়ে কী কী আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন এক্সপ্লোর অফ টাইম। এই মাইথন বাঁধের সঙ্গে দেবী কল্যাণেশ্বরী মন্দিরে একটা অদ্ভুত যোগাযোগ আছে। এই জায়গাটার নাম মাইথন, অর্থাৎ যদি একটু ভেঙে বলা যায় তাহলে বলতে হয় মাইকা স্থান, অর্থাৎ মায়ের যে স্থান সেই ঠিক কাছেই অবস্থানের জন্য এই জায়গাটার নামকরণ করা হয়েছে মাইথন। 1957 সালে সেপ্টেম্বর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এটির উদ্বোধন করেছিলেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই মাইথন বাঁধটা যখন নির্মাণ করা হয় তখন কিন্তু এই মাইথন বাঁধটা ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অন্যতম বড় বাঁধ। এই বাঁধেতে প্রায় 12টা লক গেট আছে। এই মাইথন ড্যামের জল ধারণ ক্ষমতা প্রায় 430 মিলিয়ন কিউবিক মিটার। এই ডিভিসির দ্বারা ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের তাপবিদ্যুৎ কেন্দ্র এবং জলবিদ্যুৎ কেন্দ্র দুটোই নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। এই জলাধার, ওইদিকে বোটিং হচ্ছে। এই মাইথন বাঁধ বরাকর নদীর তীরেই অবস্থান করছে এবং এই মাইথন বাঁধকে কেন্দ্র করে যে এই লেক বা হ্রদ, এটা প্রায় 65 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে। এই বোটিংয়ের জন্য এবার যাচ্ছি। তো এইখানে সমস্ত চার্ট দেওয়া আছে, বোটিং রেট চার্ট, টিকিট কাউন্টার, স্ক্যানারও আছে। চাইলে আপনারা স্ক্যানার দিয়েও পেমেন্ট করতে পারেন। লাইফ জ্যাকেট ওনারা প্রোভাইড করবেন, কিন্তু লাইফ জ্যাকেট পুরোপুরি ম্যান্ডেটারি, পড়তেই হবে আপনাকে নিজের সেফটির জন্য। এটা কিন্তু সবার আগে ভাবতেই হবে।
হাতে সময় কম থাকার জন্য আমরা বেছে নিয়েছিলাম স্পিড বোট। এই স্পিড বোটের টোটাল বোটের ভাড়া পড়েছিল 600 টাকা। এই স্পিড বোটে সর্বোচ্চ 6 জন বসতে পারে এবং এই 600 টাকার মধ্যে ইনক্লুডেড ছিল চামচ দ্বীপ এবং লক গেট। চলে এসছি আপাতত আমরা এখন এই মুহূর্তে চামচ দ্বীপে। এরপর আমরা চলে যাচ্ছি এবার লক গেটের দিকে। মাইথন ড্যাম দেখার পর আমরা রওনা দিলাম পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে। এই মাইথন থেকে পাঞ্চেত ড্যামের দূরত্ব প্রায় 16 কিলোমিটারের কাছাকাছি এবং সময় লাগবে প্রায় 40 মিনিট। তো বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি পাঞ্চেত ড্যামের কাছে। আপনারা একটা জিনিস জানলে খুব অবাক হবেন যে এই পাঞ্চেত ড্যামের উত্তর দিকটা ধানবাদের দিকে এবং দক্ষিণ দিকটা রয়েছে ঠিক পুরুলিয়ার দিক। হাই বলে দাও। আমাদের দর্শক বন্ধুকে হাই জানাচ্ছে সৌজন্যা। তো এইখানে সমস্ত বোটিং করবার জন্য সমস্ত নৌকা টৌকা আছে। তো মাইথন ড্যামে যেরকম আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওখানে স্পিড বোট চলছে, আরও সমস্ত অনেক মডিফিকেশান করা হয়েছে, পাঞ্চেত ড্যামটা ঠিক ওই রকম নয়। এখানে এখনও সেই পুরানো আমলের ডিঙি যে নৌকাগুলো হয় সেই ডিঙি নৌকাই চোখে পড়ছে। দেখছেন বন্ধুরা, এখানে কিরকম স্কেল দেওয়া আছে। তো জলের উচ্চতাটা যখন আস্তে আস্তে জল বাড়তে থাকে তখন কিন্তু এই কোনো এক সময় হয়তো এইখানেও জল চলে আসে। এই পাঞ্চেত বাঁধ হল দামোদর ভ্যালি কর্পোরেশনের দ্বারা পাঞ্চেত পাহাড়ের পাদদেশে নির্মিত প্রথম পর্যায়ে 4টি বহুমুখী বাঁধের শেষ বাঁধ। এটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার পাঞ্চেতে দামোদর নদী জুড়ে 1959 সালে চালু করা হয়েছিল। এই পাঞ্চেত বাঁধের দৈর্ঘ্য প্রায় 6777 মিটার এবং এর উচ্চতা প্রায় 45 মিটারের কাছাকাছি। এই পাঞ্চেত বাঁধে 15টা লক গেট আছে। এই গোটা পাঞ্চেত বাঁধ জুড়ে প্রায় 40 মেগাওয়াটের দুটো হাইড্রো পাওয়ার ইউনিট নির্মাণ করা হয়েছে। ওই দূরে দেখা যাচ্ছে জলের স্রোত, খুব হালকা বোঝা যাচ্ছে, অনেকটা উঁচুতে। আপনারা সকলেই জানেন যে প্রায় প্রতি বছরই এই দামোদর নদ বর্ষাকালে বাংলায় প্লাবিত হয়ে বাংলার বহু মানুষের ঘরবাড়ি থেকে শুরু করে জমির ফসল নষ্ট করে। তাই এই দামোদর নদকে বলা হয় বাংলার দুঃখ।
এই হচ্ছে জলাধার, আর ওই প্রান্ত থেকে জল ছাড়া হয় লক গেটের থ্রু দিয়ে। এইখান থেকে জলটাকে তুলে সেটাকে পিউরিফিকেশন করে পুরুলিয়ার একটা বিরাট অংশে কিন্তু পানীয় জল সরবরাহ করা হয়। পাঞ্চেত বাঁধ দেখে আমরা রওনা দিলাম ধানবাদের উদ্দেশ্যে। সময় হয়ে গেছে দুপুর 1:30। আম্মনামোর গোবিন্দপুরের কাছে আমরা দাঁড়ালাম লাঞ্চ করবার জন্য। এই হচ্ছে আমাদের কিচেন, এখানটায় এসি, মানে কেবিন মতনও করা আছে। প্রচুর বড় জায়গা, প্রচুর বড় জায়গা। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম ধানবাদের বিরসা মুন্ডা পার্কের উদ্দেশ্যে। এই পাঞ্চেত জ্যাম থেকে এই বিরসা মুন্ডা পার্কের ডিস্টেন্স প্রায় 50 কিলোমিটারের কাছাকাছি। তবে এই চলে এসেছি আপাতত এই মুহূর্তে বিরসা মুন্ডা পার্কে। এই বিরসা মুন্ডা পার্ক সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে এবং এর প্রবেশ মূল্য জনপ্রতি 25 টাকা করে। পাঁচজনে নিয়েছে টোটাল 125 টাকা। এই পার্কটি এতটাই বড় যে হেঁটে ঘুরে দেখবার মতন ক্ষমতা বা ধৈর্য বা সময় কোনোটাই আমাদের হাতে নেই। তাই ঠিক করলাম এই টয় ট্রেনে চড়ে গোটা পার্কটা একবার প্রদক্ষিণ করে নেব। এই বিরসা মুন্ডা পার্ক কিন্তু খালি একটা ঘোরার জায়গা নয়, এটি এই অঞ্চলের সমৃদ্ধ ইতিহাসের সাথে একটা গভীর সংযোগ স্থাপন করে রয়েছে। কিংবদন্তি উপজাতীয় স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার নামানুসারে পার্কটির নামকরণ করা হয়েছে বিরসা মুন্ডা পার্ক এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদনে এই পার্কটি তাকে উৎসর্গীকৃত করা হয়েছে। টয় ট্রেনের কোনো আলাদা করে ট্র্যাক নেই, এমনি রোডের ওপরেই এইটা চলছে আর কি। ঢালাই করা যে রাস্তা আছে, কোনো ট্র্যাক নেই, এই যে দেখতেই পাচ্ছেন। এই বিরসা মুন্ডা পার্ক প্রায় 21 একর জায়গা নিয়ে ছড়িয়ে রয়েছে। ফ্লাওয়ার পার্ক, এখানে এরকম বাচ্চাদের জয় রাইড আছে। অনুরাগ কাশ্যপ পরিচালিত গ্যাংস অফ ওসেইপুর এই ওয়েব সিরিজের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমরা আপাতত সেই দিকেরই রাস্তা ধরলাম। जितना नया गाड़ी ये सब कट के यहाँ दिख जाता है। नया गाड़ी चाहे 4 व्हीलर हो 5 व्हीलर हो, समझ जाइए गाड़ी यहाँ आ गई है तो गाड़ी आपको रिटर्न नहीं मिलेगी। এই ফ্লাইওভারটা ক্রস করে আমরা চলে এলাম ধানবাদের সবথেকে অভিজাত এলাকা ব্যাংক মোড়। ये सबसे महंगा जगह है धनबाद। এর আগের দিন আমাদের ভাড়া পড়েছিল 1900 টাকা এবং আজকে আমাদের ভাড়া পড়লো 1800 টাকা। তো এই দুদিনের টোটাল আমাদের ভাড়া পড়েছে 3700 টাকা। আমরা চলে এসেছি গোধার কয়লা খনিতে। এটা একটা ওপেন মাইন্স, এইটা ভারত কোকিং কোল লিমিটেড দ্বারা নিয়ন্ত্রিত হয়ে রয়েছে। এই গোধার কয়লা খনি থেকে প্রতি বছর প্রায় 2 লক্ষ মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়। এই সমগ্র ঝাড়খণ্ড রাজ্যের সব থেকে বড় কয়লা খনি ঝরিয়ায় অবস্থান করছে। সেখানে প্রায় 19.4 বিলিয়ন টন কয়লা মজুত আছে। এই সমগ্র ঝাড়খণ্ড রাজ্যের অর্থনৈতিক চালিকা শক্তি হচ্ছে এই কয়লা। রাজুদা খালি কি বলছে আপনারা খালি শুনে নিন। এখানে যে জায়গাটা আছে এটা পুরো ওপেন মাইন আছে। ये ओपन माइन से ये देख सकते हैं आप, पूरा आग लगा हुआ, नीचे धुआं धुआं निकल रहा है। ये आज से नहीं 50 60 70 साल से ये जगह पे आग लगा हुआ। ये सब देखिए जमीन कितना फटा हुआ, ये किसी टाइम भी
घुस सकता है, अभी घुसे या 1 घंटा बाद ये घुस सकता है। ये सामने देखिए आग लगा हुआ है, ये सब पूरा एरिया में आग लगा हुआ है। इसको बोलते हैं केंदुआ, जो सबसे हेवी माइंस है यहाँ का। ज़्यादा देर यहाँ पे रुक नहीं सकते हैं क्योंकि सीआईएसएफ वाला बोलेगा। তো দেখুন বন্ধুরা, যেরকম শুনলেন আপনারা, এই যে এই জায়গাটা, এটা আজকেও ধসে যেতে পারে বা আজ থেকে 1 মাস পরেও ধসে যেতে পারে। যে কোনো মুহূর্তে কিন্তু এই জায়গাটা কিন্তু ধসে যাবে। এই ধরুন এই জায়গাটা বলছি বা এই জায়গাটা, এই সমস্ত জায়গাগুলো কিন্তু খনি, যেহেতু খনি প্রবণ এরিয়ার, এই সমস্ত জায়গাটাই কিন্তু ধস যে কোনো মুহূর্তে নামতে পারে। সেটা আজও হতে পারে বা 1 মাস পরেও হতে পারে। এবং এই যে ধোঁয়াগুলো দেখছেন, এগুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এই ধোঁয়াগুলো কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে। মানে মাটির নিচে এক প্রকার তাপ জেনারেট হচ্ছে। এই দেখতে পাচ্ছেন এখানে যে ধোঁয়াটা। এই জায়গাটা কিন্তু যে কোনো মুহূর্তে ধস নামতে পারে, কিন্তু যে কোনো মুহূর্তে নিচে চলে যেতে পারে। এই জায়গাটা এমন। चलिए तब ये जो हम लोग खड़ा है ये भी सही नहीं है, किसी टाइम भी अंदर जा सकता है, खोखला है तो। পড়ন্ত বিকেলের সায়ান্নে এসে ধানবাদকে বিদায় জানিয়ে শক্তিপুঞ্জ এক্সপ্রেস করে রওনা দেব আমাদের বাড়ির উদ্দেশ্যে। ধানবাদের সৌন্দর্য এই মাইন্সকে কেন্দ্র করি। মাইন্স দেখতে আমরা কিন্তু এই শেষ মুহূর্তে চলে এসেছিলাম এই কয়লা খাদানে। আপনারা সকলেই জানেন যে প্রচলিত শক্তির একটা বিরাট বড় উৎস হচ্ছে এই কয়লা মাইন্সগুলো। এখান থেকেই ধানবাদ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং তৎসহ সমগ্র ঝাড়খণ্ড যে রাজ্য, সেটাও কিন্তু সমৃদ্ধ হয়ে রয়েছে এই কয়লা মাইন্সগুলোর জন্যই। সর্বোপরি এটাকে কেন্দ্র করেই যত মাফিয়া রাজ। শেষ মুহূর্তে এই সায়ান্নে এসে আপনাদেরকে দেখালাম এই কয়লা মাইন্সগুলো। তো এই সমগ্র ধানবাদ সিরিজ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা। শুভরাত্রি, ধন্যবাদ।